হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিতে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন স্বাদের ভিন্ন ভিন্ন গল্প পেতে এবং শুনতে আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। বাহ, ভালো সময় তো এলাম। আমার ভীষণ খিদে পেয়েছে। আন্টি, আমাকেও খেতে দাও। তখনই অনুভব রেশাদকে উদ্দেশ্য করে বলে ওঠে। তুই সবসময় এই খাবার টাইমে কেন এন্ট্রি নিস? খাবারের গন্ধটা কি তোর বাসা অবধি চলে যায়? আর তোর জন্য কি আম্মু খাবার বানিয়ে বসে আছে? রিশাদ হাসতে হাসতে ফারিয়া জামানের সামনে এসে বলে। আন্টি, তোমার ছেলেকে কিছু বলবে? তোমার ছেলেটা সব সময় আমার সাথে এমন করে। তুমি ওর কথা শোনো না, তুমি চেয়ার টেনে বসো তো, আমি তোমাকে খাবার সার্ভ করে দিচ্ছি। করতে হবে না আন্টি, আমি নিজেই নিয়ে খেতে পারবো। আপনি বসেন। হ্যাঁ, সেটা তো পারবেই খাদক, বাড়িটা তো তোর জন্যই। তার মানে কি বলতে চাস তুই? আমাকে পর ভাবিস? আমি তোর কেউ না? ঠিক আছে, খাবো না নাস্তা, যাচ্ছি। বলে একটু অভিনয় করে পা বাড়ায়। আর তখনই ফারিয়া জামান বলে ওঠে। তুমি ওর কথা শুনছো কেন? খাবারগুলোকে ও বানিয়েছে, তুমি বসো তো। আসলে রেশাদ আর অনুভব সেই 5 বছর বয়স থেকেই একসাথে। ওদের বন্ধুত্ব, লেখাপড়া, বাইরে থাকা থেকে শুরু করে সব কিছুই একসাথে। তাই ফারিয়া যেমন কখনোই রেশাদকে অনুভব থেকে কম কিছু মনে করেন না। তিনি মনে করেন এটা তার আরেকটা ছেলে। রিশাদ ঠিক একইভাবে ফ্যামিলির সাথে একেবারে মিশে আছে। যেন অনুভব আর ওর বন্ধুত্ব ভাই বেশি বন্ধু কম। ফারিয়া জামানও তাকে নিজের মায়ের মতোই আদর করে। ফারিয়া যেমন যথেষ্ট আদর করে রিশাদকে। এতক্ষণ অনুভব আর রিশাদের খুনসুটিগুলো খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছিল দিশা। চেয়ারে বসেই একটা পরোটা প্লেটে নিয়ে সবজি দিয়ে মুখে দিচ্ছিল। আর চোখে দিশাকে দেখছিল রিশাদ। হঠাৎ দুজনের চোখাচোখি হতেই চোখ সরিয়ে নেয়। রিশাদ মনে মনে বলে। মেয়ে, তোমার ওই মায়াবী চোখ কি কিছু একটা বলতে যাচ্ছে আমাকে? রিশাদ অনুভবের দিকে তাকিয়ে বলতে থাকে। কি ব্যাপার? আজকে তোর প্ল্যান কি? পাশ থেকে ফারিয়া জামান বলে। আজ কোনো প্ল্যান নেই, আজ তোবাকে নিয়ে ওদের বাড়িতে যাবে এবং আজকে সেখানে থাকবে। আচ্ছা, তাই নাকি? তাহলে তো খুব মজা। আমিও যাব নাকি সাথে? ভালো কথা বলেছ অনুভব, তোমার যদি আনকমফোর্ট ফিল হয় তাহলে না হয় তোমার সাথে রিশাদও যাবে। রিশাদের তো এই কথা শুনে মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করে। তখনই ফেন্সি বলে ওঠে। আমি যেতে চাইলাম, আমাকে বারণ করে দিলে, কিন্তু ওই রিশাদ ভাইয়াকে যেতে বলছো কেন? কারণ রিশাদ একজন ছেলে, অনুভব একটা ছেলে, দুইজনকে সঙ্গ দিতে পারবে, তাই। পাশ থেকে ডায়না বলে ওঠে। তোমার ছেলে বউ রেখে কি বন্ধুদের সাথে আড্ডা দিবে নাকি? সেটা না হয় ওদের দুজনকেই বুঝতে দাও। এদিকে গাড়ি এসে থামে যখন তুবাদের বাড়ির গেটের সামনে। তুবা গাড়ি থেকে নেমেই দৌড়ে গিয়ে বাড়ির ভেতরে চলে যায়। দেখেছো তো তোমার বোন কতটা স্বার্থপর, সবাইকে রেখে একা একাই বাড়ির ভেতরে চলে গেছে। আসলে ভাইয়া ও একটু এরকমই চঞ্চল প্রকৃতির। আসলে ও কোনো কিছু ভেবে করে না, যখন ওর যেটা ভালো লাগে সেটাই করে ফেলে। অনুভব ভিতরে আসতেই জিনিয়া বেগম ব্যস্ত হয়ে পড়েন নতুন জামাইকে আদর আপ্যায়ন করার জন্য। সমস্ত ঝামেলা শেষে রাতে যখন শুতে যাবে তখনই বাধে আরেক মহা ঝামেলা। তুবা যে রুমে থাকে সেই রুমে বেড থাকলেও সেখানে কোনো সোফা নেই। তাহলে কিভাবে ঘুমাবে এখন অনুভব? তুবা পায়চারি করছে। অনুভব খাটের এক কোণায় বসে আছে বেশ অনেকক্ষণ যাবত। তুবা পায়চারি করার পর হঠাৎ করে দাঁড়িয়ে যায়। অনুভব তুবার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। হলো তোমার চিন্তা ভাবনা শেষ? আমার ভীষণ ঘুম পাচ্ছে। তুবা অনুভবের মুখের দিকে তাকিয়ে বলে। আমার রুমে তো সোফা নেই, আমরা একটা কাজ করতে পারি, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। আপনি খাটের মধ্যে এ পাশে শুবেন, আমি ওই পাশে, মাঝখানে কোলবালিশ দিয়ে বর্ডার থাকবে। এই সামান্য একটা জিনিস বুঝতে এতক্ষণ সময় নিলা? তুবা অনুভবের কথায় রেগে যেয়ে কোমরে হাত দিয়ে অনুভবের কাছে এসে হাত নাড়িয়ে কিছু বলতে যাবে, অমনি ফ্লোরে মনে হয় আগে থেকেই কিছু পানি পড়েছিল।
সেই পানিতে স্লিপ কেটে তুবা অনুভবকে নিয়ে যেয়ে পড়ে একদম খাটের উপর। তুবা অনুভবের বুকের উপরে পড়ে। এভাবেই 5 মিনিট পার হয়ে যায়। তুবা চোখ খিচে বন্ধ করে আছে। অনুভব তুবার মুখে ফু দিতেই তুবা চোখ খুলে তাকায়। দেখে সে অনুভবের বুকের উপর। ঝট করে উঠতে যাবে, তখনই কাপড়ে পা পেঁচে আবারও অনুভবের বুকের উপরে পড়ে। অনুভব এক দৃষ্টিতে তুবার দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকাতে দেখে তুবা অনেকটাই লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়ে ধীরে ধীরে ওর বুকের উপর থেকে উঠে যায়। তারপর মাঝখানে কোলবালিশ দিয়ে দুজন দুই পাশে শুয়ে পড়ে, কিন্তু কারো চোখেই ঘুম নেই। তুবা ভাবতে থাকে তখনকার ঘটনা, কি হলো এটা? আর অনুভব ভাবতে থাকে, বিয়ে করেও বউর সাথে একই খাটে শুয়ে কোলবালিশে বর্ডার তৈরি করে শুতে হচ্ছে। ভাবনার অতল সাগরে ডুবে দুজনই একসময় ঘুমিয়ে পড়ে। ভোরের সূর্যমালা রক্তিম আলো ছড়িয়ে চতুর্দিকে ফর্সা করে পূর্ব আকাশে উদিত হচ্ছে। বাইরে কোনো গাছ গাছলা থেকে পাখির কিচিরমিচির শব্দ হচ্ছে। অনুভব ধীরে ধীরে চোখ খুলতেই তার বুকের কাছে ভারী কিছু একটা অনুভব করছে। তখনই সে চট করে চোখ খুলে তাকিয়েই দেখে কোলবালিশের খবর নেই। তুবা এসে তার বুকে মাথা গুজে মনের আনন্দে ঘুমোচ্ছে। অনুভব মুচকি একটা হাসি দিয়ে মনে মনে বলতে থাকে, আমার সাথে না শোয়ার জন্য কত বাহানা, শেষমেশ কোলমালিশের বর্ডার, আর এখন সে বর্ডার ভেঙে একেবারে বুকের মধ্যে। হাইরে গন্ডি মেয়ে, তুমি কি জানো এই মুহূর্তে তুমি কোথায় আছো? অনুভব একবার চিন্তা করে যে তুবাকে তার বুক থেকে সরিয়ে বালিশে শুইয়ে দিবে। আবার চিন্তা করে থাক না কিছুক্ষণ এভাবেই তার বুকে। তার মনে হচ্ছে তুবা তার বুকে শুয়ে আছে দেখে তার অনেক শান্তি লাগছে। কিন্তু 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাওয়ার পরও যখন তুবা ঘুম থেকে জেগে ওঠে না, তখন অনুভব তুবার গালে স্পর্শ করতে করতে তুবা বলে 2 থেকে 3 বার ডাক দেয়। কিন্তু তুবা ঘুম থেকে না উঠেই অনুভবের বুকে নাক ঘষতে ঘষতে বলতে থাকে, আম্মু এত তাড়াতাড়ি ডেকো না তো, আর একটু ঘুমাই। অনুভব বুঝতে পারে যে তুবা এখনো স্বপ্ন দেখছে, তাই সে আবার একটু জোরেই ডাকে। তুবা ধীরে ধীরে চোখ খুলে দেখে সে অনুভবের বুকের মধ্যে। তখনই ঝট করে সরে লাফ দিয়ে সরে যে উঠে বসে। তুবা নিজেকে অনুভবের বুকে দেখে অনেকটাই লজ্জা পায়। নিচু স্বরে বলে, আমি তো ওই পাশে ছিলাম, এইখানে কোলবালিশটা কোথায় গেল? অনুভব তুবার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, কোলবালিশটা কোথায় গেল সেটা তো আমিও জানতে চাইছি। বালিশটা কই গেল? রাতে কোনো জিন পরি আসলো না তো যে বালিশটা নিয়ে চলে গেল? তুবা অনুভবের দিকে তাকিয়ে বলে, আপনি সরিয়েছেন বালিশটা? তোমার কি তাই মনে হচ্ছে আমি বালিশ সরিয়েছি আর তোমাকে ইচ্ছে করেই আমার বুকের মধ্যে নিয়ে এসেছি? আমি কখন বললাম সেই কথা, পাজিল মানুষ একটা। বলেই খাট থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একেবারে গোসল সেরে বের হওয়ার সময় বাধে আরেক বিপত্তি। আগের বারের মতো এবারও সে কাপড় চোপড় না নিয়েই ওয়াশরুমে চলে গিয়েছে। এখন সে কিভাবে বের হবে? তুবা ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে তাকিয়ে এদিক সেদিক দেখতে থাকে। হঠাৎ দেখে অনুভব বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখনই অনুভব এগিয়ে আসে। অনুভবকে এভাবে এগিয়ে আসতে দেখে তুবা ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। অনুভব এগিয়ে এসে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলতে থাকে, আজকে সারাদিন এটার মধ্যে থাকার চিন্তা ভাবনা আছে নাকি বের হবা? ভেতর থেকে তুবা খুব নরম সুরে আস্তে বলে। আমি তো কাপড়টা আনতে ভুলে গেছি। ওপাশ থেকে বলে, সেটা তো বুঝতেই পেরেছি। প্লিজ দয়া করে একটু দিন না কাপড়টা। অনুভব কাপড়গুলো দিতেই তুবা পেটিকোট ব্লাউজ পরে কোনো রকমে কাপড়টা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তুবাকে এইভাবে বের হয়ে আসতে দেখে অনুভব আর চোখে তুবার দিকে তাকায়। তখনই তুবা দরজা খুলে বের হতে নিবে, অনুভব হাত ধরে আটকে দিয়ে বলে, কোথায় যাচ্ছ? আম্মুর কাছে। এইভাবে কেউ বাইরে যায়? আমি তো কাপড় পরতে পারি না, মামুনি পরিয়ে দিবে। অনুভব তুবার কাছে এসে ধীরে ধীরে বলে, এইভাবে প্রতিদিন অন্যের হাতে কাপড় পরার হলে কাপড় পরার দরকার নেই। এই কথা শুনেই তুবা রাগী লুকে অনুভবের দিকে তাকায়। অনুভব তখন বলে, এইভাবে তাকাচ্ছ কেন? আমি বলতে চেয়েছি যে শাড়ি পরার দরকার নেই। এ কথা শুনে তুবা রেগে অনুভবকে বলতে থাকে,
এতই যদি ওনার হাতে কাপড় পরতে গেলে আপনার প্রবলেম হয় তবে আপনি পরিয়ে দিন। এ কথা বলেই তুবা মুখ চেপে ধরে দু হাত দিয়ে। এটা সে কি বলে ফেললো? তুবার কথা শুনে অনুভব ধীরে ধীরে তুবার কাছে এগিয়ে আসে এবং এক হাতে তুবাকে নিজের কাছে টেনে এনে তুবার গা থেকে শাড়িটা খুলে নেয়। তখনই তুবা রেগে বলতে থাকে। এই পাজিলু, কি করছেন আপনি? অনুভব তুবার একদম কাছে এসে ওর ঠোঁটের মধ্যে আঙুল দিয়ে খুব নরম সুরে বলতে থাকে। ইস, একদম চুপ, কোনো কথা না। তারপর কাপড় খুলে নিজের হাতে নেয়। এতে যেন তুবার অস্বস্তিটা বেড়েই যায়। সে দুই হাতে নিজেকে ঢেকে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অত অস্বস্তি হচ্ছে কেন? আমি তোমার দিকে তাকাচ্ছি না, আমি জাস্ট তোমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। তুবা লজ্জায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। অনুভব নিজের মোবাইলটা বের করে সেখানে শাড়ি পরানোর টিউটোরিয়াল দেখে তুবার শাড়িটা পরাতে শুরু করে। যতবারই অনুভবের হাত তুবার কোমরে স্পর্শ করছিল ততবারই তুবা কেঁপে কেঁপে উঠছিল, কিছুটা অস্বস্তিও হচ্ছিল। অবশেষে শাড়ির কুচি ঠিক করে শাড়ির আঁচলটা খুব সুন্দরভাবে ভাঁজ করে তুবার গায়ে জড়িয়ে দিয়ে অনুভব বলল। পারফেক্ট, আয়নায় দেখো তো ঠিকঠাক পরাতে পেরেছি কিনা। তুবা ধীরে ধীরে চোখ খুলে আয়নায় তাকিয়ে দেখে সত্যি অনেক সুন্দর করে শাড়ি পরিয়েছে। তুবা মাথাটা নিচু করে ধন্যবাদ বলে রুম থেকে বের হয়ে যায়। তখনই অনুভব মনে মনে বলতে থাকে। কি এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, মনে যেন তোমার পেটে আমার হাতের স্পর্শ লাগছিল। আমার এমন কেন লাগছিল? এটা ভালোবাসার অনুভূতি ছিল? যে ডেঞ্জারাস মেয়ে কিন্তু আজ তো তেমন কিছু বলেনি, তবে কি লজ্জায় কিছু বলেনি? অনুভব নিজের মাথায় নিজেই একটা গাঁটটা মেরে বলতে থাকে। হাত দিয়ে চুলগুলো পিছনে সরিয়ে দিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে তুবা লজ্জায় রুমে আসছে না। প্রায় এক দুপুর কেটে গেছে, তবুও তুবার কোনো নামগন্ধ নাই। খাবার টেবিলে যাও বা একবার চোখাচোখি হয়েছিল, চোখটা অন্যদিকে সরিয়ে নিয়েছিল। একে তো শ্বশুরবাড়ি অপরিচিত জায়গা, তার মধ্যে এরকম একটা রুমের মধ্যে একা দম বন্ধ হয়ে আসার উপায়। কারণ সকালেই রিশাদ চলে গিয়েছে, বলেছে বিকেলে আবার আসবে। বিকেলের দিকে রিশাদ যখন তুবাদের বাড়ি এসে গেটের ভেতর প্রবেশ করতেই দেখতে পায় ওদের বাড়ির বাগানের সাইডে দিশা বসে বসে কি যেন করছে। রিশাদ সেই দিকে এগিয়ে যায়, দিশাকে উদ্দেশ্য করে বলে। কেমন আছেন আপনি? উপরের দিকে চোখ করে তাকিয়েই দেখে রিশাদ তার পাশে দাঁড়িয়ে আছে। তখনই দিশা তার হাত ঝাড়তে ঝাড়তে বসা থেকে উঠে বলে। এই তো তোমার পছন্দের একটা ফুল গাছ লাগিয়ে দিচ্ছিলাম। খুব ভালো, আপনি মনে হয় খুব ভালো বাগান করতে পারেন। তেমন না, তবে গাছ আমার ভালো লাগে। শুধু গাছ ভালো লাগে নাকি গাছে থাকা ফুলও ভালো লাগে? ওটাও ভালো লাগে। রিশাদ দিশার মুখের দিকে তাকিয়ে বলে। আর কি কি ভালো লাগে আপনার? আপনি কি আমার ভালো লাগার লিস্ট চাইছেন? ভেবে নিন সেটাই। ভালো লাগার লিস্টে তো অনেক কিছুই আছে, তার আগে বলুন আপনার কি কি ভালো লাগে। ভালো লাগে এটা ভাবতে কেউ একজন আমাকে পাগলের মতো ভালোবাসবে, আমার জন্য অপেক্ষা করে থাকবে, তার চোখ দুটো দেখে আমার তৃষ্ণা মিটবে। আরও ভালো লাগে এটা ভাবতে যে সে আমাকে ছাড়া আর কিছু বুঝবে না। দিশা রিশাদের দিকে এগিয়ে এসে বলে। আরে ভাইয়া, আপনার ভালো লাগা তো দেখছি বেশ অদ্ভুত। কেন অদ্ভুত কেন? না মানে এই যে কারো ফুল ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, খেতে ভালো লাগে, আর আপনার সব ভালো লাগা একজন নারীকে ঘিরে। তুমি যেগুলো বলছো সেইগুলো ঠিক আছে, তবে আমি যেগুলো বলেছি সেইগুলো পেয়ে গেলে ওই ভালো লাগাগুলো এমনিতেই তৈরি হয়ে যাবে। প্রিয় মানুষটাকে পেয়ে গেলে তখন ঘুরতে ভালো লাগবে, প্রিয় মানুষের কাছে থাকলে মন ভরে খেতে ভালো লাগবে, আর প্রিয় মানুষটা নিজেই তো একটা ফুল, সেটা তো ভালো লাগবেই। এই আপনি কি কবি সাহিত্যিককে নাকি এভাবে রোমান্টিক ভাব নিয়ে কথা বলছেন? রিশাদ একটু মুচকি হেসে দিশার দিকে তাকিয়ে বলে। এত রোমান্টিকতা যার জন্য সে নিজেই তো বুঝতে পারে না। বাই দা ওয়ে, অনুভব কোথায়? মনে হয় রুমে আছে, আসুন আমরা ভিতরে যাই। বলে দুজন পা বাড়ায় বাড়ির ভিতরে। এদিকে অনুভবের হাল তো বেহাল। তুবাও ঘরে আসে না, ফোন দিয়ে ডাকবে তারও উপায় নেই।
তুবার নাম্বার তো সেভ করেনি। অনেকক্ষণ পরে তুবা এসে আস্তে আস্তে দরজাটা খুলে ঘরে উকি দেয়। অনুভবকে উদ্দেশ্য করে বলে। রিশাদ ভাই এসছে, আপনাকে ডাকছে। তখনই অনুভব তুবাকে বলে। একটু রুমে আসো। তুবা রুমের মধ্যে প্রবেশ করতেই অনুভব ঠাস করে দরজাটা লাগিয়ে তুবাকে দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরে একদম মুখের কাছে মুখ নিয়ে বলতে থাকে। কি ব্যাপার, তোমার সমস্যাটা কি বলো তো? আজ সকাল থেকেই আমাকে এইভাবে একা রুমে রেখে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? তুবা চোখ খিচে বন্ধ করেছিল। অনুভবের গরম নিঃশ্বাস তার মুখের উপর আশ্রে পড়ছিল। এতে করে যেন তুবা আরো হিমশীতল হয়ে যাচ্ছে। অনুভব তুবার কানের কাছে মুখ নিয়ে বলে। সকালবেলা শাড়ি পরিয়ে দিয়েছি, সেখানে কি আমার স্পর্শগুলো খুব খারাপ ছিল? তুবা মাথা ঝাঁকিয়ে না বলে। তাহলে পালিয়ে বেড়াচ্ছ কেন? আপনার সামনে আসতে আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? জানি না, কেন? এমনি। তুমি চাও বা না চাও, আমি চাই বা না চাই, তারপরেও কিন্তু আমরা দুজনেই স্বামী স্ত্রী নামক বন্ধনে আবদ্ধ হয়েছি। আমাদের অতীত যা কিছুই থাক, কিন্তু আমাদের এখন এটাই মানতে হবে যে আমরা দুজন স্বামী স্ত্রী। তাই আমাকে লজ্জা পাবার কোনো কারণ নেই। আর তুমি যদি বলো তাহলে আমি পুরোপুরি লজ্জা ভেঙে দিতে রাজি আছি। তুবা অনুভবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলেই অনুভব হাত দুটো নিজের হাতের মুঠোয় ধরে ফেলে। আপনি একটা ফাজিল লোক, ছাড়ুন আমাকে। ছেড়ে দিলেই তো আবার পালিয়ে যাবে, তখন আবার আমাকে একা একাই বসে থাকতে হবে। হবেন না, ছেড়ে দিন। রিশাদ ভাইয়া এসছে, আপনি ওনার সাথে গল্প করেন। অনুভব তুবার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তুবাকে ছেড়ে দেয়। তুবার সামনে এগোতে যাবে, হঠাৎ করে কাপড়ে পা বেঁধে ধপ করে পড়ে যেতে নিলে অনুভব এসে ধরে ফেলে। আর তুবা এসে অনুভবের বুকের উপর পড়ে। তুবার নাকে অনুভবের শরীরের ঘ্রাণটা যেতেই তার ভেতরে একটা অন্যরকম অনুভূতির তৈরি হয়। সে যেন ঘোরের মধ্যে চলে যায়। 2 মিনিট হয়ে যাওয়ার পরও যখন তুবা অনুভবের বুক থেকে সরছে না, তখন অনুভব ধীরে ধীরে তার হাত দুটো তুবার পিঠে এনে জড়িয়ে ধরে। তুবার কানের কাছে মুখ এনে ধীর স্বরে বলে। আমাকে ছেড়ে যতই পালিয়ে যেতে চাও, কিন্তু সময় তোমাকে যেতে দেবে না, সেই আমার বুকের ওপরেই এনে ফেলবে। তুবার কানের মধ্যে অনুভবের ঠোঁট স্পর্শ লাগতেই তুবার যেন জমে বরফ হয়ে যায়। তুবাকে এভাবে বুকে পেয়ে অনুভবের মধ্যে যেন এক শিহরণ তৈরি হচ্ছে। ধীরে ধীরে যেন সে নিজেকে কোথাও হারিয়ে ফেলছে। ডুবে যেতে ইচ্ছে করছে তার কোনো এক ভালো লাগার নদীতে। হঠাৎ করে দরজায় টোকা পড়তেই যেন দুজনেরই হুঁশ ফিরে। তুবা চোখ খুলে দেখে এখনো সে অনুভবের বাহুবন্ধনে আবদ্ধ। দরজার টোকার শব্দ বাড়তেই অনুভব তুবাকে ছেড়ে দেয়। তুবা দরজার কাছে এসে দরজা খুলতেই দেখে দিশা দাঁড়িয়ে আছে। দিশাকে দেখেই অনুভব বলে ওঠে। শালিকার আসার সময় পেল না। কেন জিজু, আমি কি অসময়ে চলে এসেছি? একদম রং টাইমে এন্ট্রি হয়েছে তোমার। দিশা একটা হাসি দিয়ে বলে। সরি জিজু, তোমাদের রোমান্টিকতায় বাধা দেওয়ার জন্য। আমি তো আসলে বুঝতে পারিনি যে। তখনই তুবা দিশার দিকে তাকিয়ে জোরে জোরে চেঁচিয়ে বলে। একদম চুপ কর। অনুভবের দিকে তাকিয়ে বলে। অসভ্য ফাজিল একটা লোক, যাতা বলে যাচ্ছে। অনুভব দিশার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে। যা তা কি বললাম আমি? তখনই তুবা দিশাকে হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যায় বাহিরে। অনুভব তখন একা একাই বলে। মহারানী ভালোই খেপে গেছে। এভাবেই কেটে যায় ওদের একটা মাস। এর মধ্যে তুবা আর অনুভবের সম্পর্কটা কিছুটা নর্মাল। দুজন দুজনের সাথে এখন আর তেমন ঝগড়া করে না। তাই বলে যে ওদের সম্পর্কটা একেবারেই ভালো হয়ে গেছে সেরকমও না। তবে অনুভবকে আর আগের মতো সোফায় শুতে হয় না। দুজনেই এখন খাটে থাকে, তবে মাঝখানে কোলবালিশটা কিন্তু এখনো ঠিকই আছে। ওদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্কটাও এখনো পুরোপুরি আগায়নি। দুজনের মনে দুজনের জন্য ভালোবাসা তো তৈরি হয়েছে, কিন্তু সেটা পুরোপুরি প্রকাশ হয়নি। আর ওদের শত্রু ফেন্সি আর ডায়না উঠে পড়ে লেগেছে ওদের সম্পর্কের ফাটল ধরানোর জন্য। একবার যদি শুধু কোনো একটা কিছু পেয়ে যায়, তবে সেটা কাজে লাগানোর মনোভাব নিয়ে বসে আছে ফেন্সি। ফারিয়া যেমন অনুভবকে উদ্দেশ্য করে বলতে থাকে। অনেক তো হলো অনুভব, এবার বিজনেসে জয়েন করো। এবার তো নিজে
দায়িত্বটা বুঝে নিতে শিখো। আমি আর কতদিন? তোমার বাবা যাওয়ার পর থেকে আমি তো বিজনেস সামলিয়েছি, এখন থেকে সব দায়িত্ব তুমি নাও। আজ থেকে তুমি অফিসে বসবে, আমি তোমার কোনো অজুহাত শুনবো না। তুমি যেই কয়েকদিন আছো আম্মু, সেই কয়েকদিন আমি না হয় নাই বা গেলাম। তা বললে হবে না, বিয়ে শাদী করেছো, কয়দিন পরে বাচ্চা কাচ্চা বাবা হবে, এখন থেকে নিজের দায়িত্ব পালন করতে শেখো। বাচ্চা কাচ্চার কথা শুনে অনুভবের কাশি উঠে যায়। সে আর চোখে তুবার দিকে তাকায়। তুবাও এই কথা শুনে মাথা নিচু করে নেয়, আর মনে মনে ভাবে এখনো তো ভালো করে ভালোবাসা বিনিময়টাই হলো না, তার মধ্যে শাশুড়ি মা বাচ্চা পর্যন্ত চলে গেছে। ফারিয়া জামান একটু জোর দিয়েই অনুভবকে বলে, যাও রেডি হয়ে আসো, আমার সাথে বের হয়ে হবে আজকে এবং আমার সাথে অফিসে যাবে। তুবাকে উদ্দেশ্য করে ফারিয়া জামান বলেন, তুমি যাও, স্বামীকে অফিসের জন্য রেডি করিয়ে নিয়ে আসো। মামুনি, উনি কি কোনো বাচ্চা ছেলে যে স্কুলে যাবে আর আমি রেডি করিয়ে নিয়ে আসবো? তুবার কথা শুনে সবাই হেসে দেয়। ফারিয়া জামান তুবাকে উদ্দেশ্য করে বলে, আপাতত না হয় সেটাই করো। এ কথা শুনে তুবা উপরে চলে যায়। কিছুক্ষণ পর রুমে উপস্থিত হয় অনুভব। তুবা অনুভবের কাছে এসে বলে, এই যে ছোট বাচ্চা, আপনার রেডি হওয়ার জন্য কি কি করতে হবে বলেন। অনুভব একটা হাসি দিয়ে বলে। প্রথমতই তোমাকে আমার কাছেই আসতে হবে। তুবা গোল গোল চোখ করে অনুভবের দিকে তাকাতেই অনুভব তুবাকে হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। বইয়ের দায়িত্ব পালন করবে, তবে তো সবটাই করা দরকার। বলেই তুবাকে পিছন দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে তুবার ঘাড়ে নাক ঘষতে থাকে। এতে করে তুবা যেন কেঁপে কেঁপে উঠছিল। ধীরে ধীরে অনুভবের দুষ্টুমির মাত্রা যেন বাড়তে থাকে। এক পর্যায়ে অনুভবের ঠোঁটগুলো তুবার ঠোঁট ছুঁয়ে যায়। তখনই তুবা অনুভবকে ধাক্কা দিয়ে বলে, আপনাকে রেডি হওয়ার জন্য বলেছে, না রোমান্স করার জন্য? এমনও হট বউ যদি সামনে থাকে, তবে সব ভুলেও তো রোমান্স করতে ইচ্ছে করবে। তুবা চোখ গরম করে অনুভবের দিকে তাকিয়ে বলে। কি বললেন আপনি? অনুভব তার হাতটা ধীরে ধীরে তুবার পেটের মধ্যে নিয়ে স্পর্শ করতেই তুবা তাকিয়ে দেখে তার পেট থেকে কাপড় সরে গিয়েছে, নাভিটা বের হয়ে আছে। সে সাথে সাথে কাপড় টেনে সেটা ঠিক করে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে নেয়। আর তখনই অনুভব তুবার হাত ধরে ফেলে। এতটাও লজ্জা পাবার কিছু নেই, আমি তোমার স্বামী না অন্য কোনো পুরুষ। আমি চাইলে শুধু ওইখানে কেন, তোমার শরীরে সব জায়গায় ছুঁয়ে দিতে পারি। তুবা অনুভবকে ধাক্কা দিয়ে বলে। অসভ্য লোক একটা, মুখে যা আসে তাই বলা শুরু করে। বলেই তুবা বাথরুমে ঢুকে যায়। আর তখনই অনুভব খুব জোরে জোরে হো হো করে হেসে ওঠে। অনুভব আজ মায়ের সাথে তাদের অফিসে এসেছে। মা তাকে বিজনেসের সমস্ত কিছু তথ্য বুঝিয়ে দিচ্ছে। তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে একজন মধ্যবয়স্ক লোক। ফারিয়া জামান ওনাকে দেখে অনুভবের উদ্দেশ্যে বলে ওঠে, ইনি হচ্ছেন আমাদের অফিসের ম্যানেজার। ম্যানেজার সাহেব, আজ থেকে এই অফিসের নতুন বস হচ্ছে এই যে আমার ছেলে অনুভব মির্জা। ম্যানেজার সুন্দর একটা হাসি দিয়ে অনুভবের সাথে হ্যান্ডশেক করে। ম্যানেজার অনুভবের দিকে তাকিয়ে ভাবতে থাকে, কোথায় যেন দেখেছি পরক্ষণেই তার মনে পড়ে। হ্যাঁ, বেশ কিছুদিন আগে হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে ওনাকে রাস্তায় ফেলে দিয়েছিল। আর তখনই পাশ থেকে কেউ একজন তাকে উঠিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর এই হচ্ছে সেই ছেলেটি। তখনই ফারিয়া জামান এর উদ্দেশ্যে ম্যানেজার সাহেব বলে, ম্যাডাম, আপনার ছেলে সাক্ষাৎ একজন ফেরেশতা। সেদিন ঝড়ের বেগে এসে যদি আমায় না বাঁচাতো, তাহলে আজ আমি এখানে উপস্থিত থাকতে পারতাম না। ফারিয়া জামান অবাক হয়ে ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, কি বলছেন? আমার এই বাউন্ডালের ছেলে নাকি আবার আপনার উপকার করতে জানে? তখনই ম্যানেজার সাহেব সমস্ত কথা খুলে বলেন। এদিকে অনুভবও ওই একই কাহিনী ভুলেই গিয়েছিল। তারও মনে ছিল না। এবার সে ম্যানেজারের দিকে বেশ ভালোভাবে তাকিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করেন, আপনি ভালো আছেন এখন? ম্যানেজার সাহেব বস হওয়া পরেও এই ছেলের এমন ব্যবহার দেখে সে আবেগে আপ্লুত হয়ে যায়। যেমন মা তেমন তার ছেলে। এদিকে তুবা আজ খালি বাসায় বসে বসে। এদিকে একা একা বোর ফিল করছিল তুবা। তাই সে ফারিয়া জামানকে ফোন করে শপিংয়ের উদ্দেশ্যে বের হয়। শপিং করার সময় হঠাৎ করে দেখা হয়ে যায় রনকের সাথে। আরে ভাইয়া, তুমি এখানে শপিং করতে এসছো বুঝি? আর কি এসছে তোমার সাথে? আমি একাই এসেছিলাম, কেউ আসেনি। আমার বন্ধুকে একটা গিফট দিব তো, সেই জন্য।
একটা ঘড়ি কেনার জন্য এখানে এসেছিলাম। তুই এখানে একা কেন? তোর বর কোথায়? ভাইয়া উনি তো অফিসে, আর আমি একা একা বাসায় বোর হচ্ছিলাম, তাই একটু শপিংয়ে এলাম। তুমি এদিকে ওদিকে কি দেখছো ভাইয়া? তুমি কি কাউকে খুঁজছো? তুবার মুখে এমন কথা শুনে রৌনকের মুখটা শুকিয়ে যায় আর আমতা আমতা করে বলতে থাকে। না, কাউকে খুঁজবো কেন? আমার সাথে তো কেউ আসেনি। ঠিক আছে, তুই শপিং কর, আমি আসছি। তুবা যখন তার শপিং শেষ করে ব্যাগগুলো নিয়ে শপিং মল থেকে বের হয়ে আসে, তখনই হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লেগে হাত থেকে ব্যাগগুলো পড়ে যায়। আর তখনই তুবা চেঁচিয়ে বলে, অন্ধ নাকি, চোখে দেখে না? এইভাবে কেউ হাঁটে? মেয়েদের গায়ের সাথে ধাক্কা লাগতে খুব ভালো লাগে, তাই না? ও হ্যালো মিস্টার, কথা বলছেন না কেন? চলে যাচ্ছেন কেন? আপনি দাঁড়ান বলছি, এইভাবে গায়ের সাথে ধাক্কা দিলেন কেন? তুবার এমন কণ্ঠস্বর শুনে না চাইতেও সানি সেখানে দাঁড়িয়ে যায়। এতক্ষণ সে লুকিয়ে তুবাকে দেখলেও এখন তুবার কণ্ঠস্বর যেন তার ভেতরটায় অসহ্য যন্ত্রণায় দুমড়ে দিচ্ছে। তুবার কণ্ঠস্বর তাকে থামিয়ে দিতে বাধ্য করে। তখনই সে দাঁড়িয়ে যায়। তুবা তার সামনে এসে কিছু বলতে যাবে, তখনই সে মুখের দিকে তাকিয়ে হতবাক হয়ে বলতে থাকে, সানি ভাইয়া, তুমি এভাবে চলে যাচ্ছিলে কেন? কোথায় ছিলে তুমি এতদিন? নিশ্চয়ই রনক ভাইয়ার সাথে এসছো। ভাইয়া আমাকে মিথ্যা কথা বললো কেন? বলো না, কোথায় ছিলে তুমি এতদিন? সানি অসহায় মুখ করে তুবার মুখের দিকে তাকিয়ে থাকে। তুবা সানির হাতটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বারবার একই প্রশ্ন করতে থাকে, কোথায় ছিলে তুমি? কিন্তু সানি কিছু না বলে সেখান থেকে চলে যায়। তুবা অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। আর তখনই সামনে আসে রৌনক। এদিকে তুবা যখন সানির হাত ধরে বারবার তাকে জিজ্ঞেস করছিল, তখনই সেই মুহূর্তের ছবিটা কেউ একজন তার ফোনে ক্যাপচার করে নেয়। রনক ভাইয়া, তখন তুমি আমাকে কেন বললে তুমি একাই এসছো? তোমার সাথে কেউ আসেনি? ওটা সানি ভাইয়া ছিল না? কোথায় ছিল উনি এতদিন? আর উনি এখানে কি করছে? কোনটা সানি ছিল? আমি তো দেখিইনি। ওর সাথে তো অনেক বছর হয়ে গেল আমার যোগাযোগ নেই। রাত হয়ে গেছে। তুই একা কিভাবে যাবি? চল, আমি তোকে পৌঁছে দেই। আয় আমার সাথে। এ কথা বলেই রৌনক তুবার ব্যাগগুলো নিয়ে তার সাথেই গাড়িতে নিয়ে যায়। বাড়ির গেটে এসে গাড়ি থামতেই তুবা অনেক জোরাজুরি করে রৌনককে বাড়ির ভেতরে আসার জন্য, কিন্তু আসে না। সে অন্য একদিন আসবে বলে চলে যায়। এদিকে বাড়িতে প্রবেশ করতেই ড্রয়িং রুম থেকে ফেন্সি বলে ওঠে, ওই যে এসেছে তোমার আদরের দুলালি বৌমা, তার রঙ্গলীলা শেষ হয়েছে। এ কথা শুনে তুবা ফেন্সির মুখের দিকে তাকাতে ফেন্সি বলে ওঠে, ভাবখানা এমন ইনোসেন্ট যেন কিছুই জানে না, আলাভোলা মতো চেহারা করে থাকে, ভেতরে ভেতরে তো ঠিকই শয়তানি। বাইরে যে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। ফেন্সি আপু, আপনি এসব কি বলছেন? বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় মানে? থাক থাক, হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। ন্যাকা রানী কোথাকার। তুমি কি ভেবেছো তোমার এসব কেউ জানবে না? শপিং মলে ছেলেদের হাত ধরে দাঁড়িয়ে থাকা, ওদের সাথে ঘুরে বেড়ানো, বাড়ি পৌঁছে দিয়ে যাওয়া, তুমি একাই চালাক নাকি? ওটা আমার ভাইয়া ছিল, রনক ভাইয়া, আমার কাজিন। আমি একা একা আসবো দেখে ভাইয়া তার গাড়িতে করে আমাকে নিয়ে এসছে। শপিং মলে কি ভাইয়া হাত ধরে হাঁটাহাঁটি করেছিলে, নাকি আরো কয়েকজন আছে? ওই, কতগুলো ছেলের সাথে সম্পর্ক তোমার, বলো তো একটু। এই কথাগুলো শুনে তুবা হা হয়ে ফেন্সির মুখের দিকে তাকিয়ে থাকে। ফেন্সি তখন তার হাতে থাকা মোবাইলটা ফারিয়া জামানের দিকে এগিয়ে দিয়ে বলে, মামিমা, দেখো দেখো, এই যে প্রমাণ, তোমার বৌমা ছেলের হাতটা ধরে দিব্য দাঁড়িয়ে আছে। ফারিয়া যেমন মোবাইলটা হাতে নিয়ে ছবিটা দেখে কিছু না বলে মোবাইলটা সেখানে রেখে তুবার দিকে একটু তাকিয়েই তার নিজের রুমে চলে যায়। উপর থেকে সিঁড়ি বেয়ে নামছিল অনুভব। সে পুরোটা না শুনলেও কিছুটা শুনে নিচে এসে ফেন্সিকে জিজ্ঞেস করে। এইখানে কি হয়েছে তোবা? তুমি এইখানে দাঁড়িয়ে আছো কেন এইভাবে? আর তখনই ফেন্সি খুব ন্যাকা করে বলতে থাকে, তোমার বউ রঙ্গলীলা করে এসেছে, এখন ন্যাকা সেজে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন সে ভাজা মাছ উল্টে খেতে জানে না, অসহায় ফেচ করে থাকে, অথচ দেখো কি কি করে বেড়ায়। বলে সে মোবাইলটা এগিয়ে দেয় অনুভবের দিকে। অনুভব ফোনটা হাতে নিয়েই দেখে মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে
তুবা একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে। তখনই অনুভব তুবার দিকে তাকায়। বিশ্বাস করেন, আমি কোনো ছেলের হাত ধরে দাঁড়িয়ে থাকিনি। আমি যখন শপিং থেকে বের হয়ে যাচ্ছিলাম, হঠাৎ করেই একটা লোকের সাথে আমার ধাক্কা লাগে। একটা লোকের সাথে ধাক্কা লেগে ব্যাগগুলো পড়ে গেলে আমি সেই ব্যাগগুলো উঠিয়ে নিতে সেই লোকটার উপর চেঁচামেচি করি। লোকটা তাকাতেই আমি দেখি ওটা সানি ভাইয়া ছিল। অনেক বছর পর আমার তার সাথে দেখা হতে আমি তাকে জিজ্ঞেস করছিলাম সে এতদিন কোথায় ছিল। সে কোনো জবাব দিচ্ছিল না। একসময় আমি তার হাত ধরে জিজ্ঞেস করি কোথায় ছিল এতদিন। শুধুমাত্র এতটুকুই ছিল। অনুভব বুঝতে পারে তুবার অবস্থা। তখনই সে ফেন্সির উদ্দেশ্যে বলে ওঠে, এটা নিয়ে এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? আগে তো জানতে হবে সব কিছু। আচ্ছা, আমি দেখছি। তুবা, আমার সাথে তুমি ওপরে আসো। বলেই তোবাকে নিয়ে উপরে চলে যায়। এদিকে অনুভবের এরকম ব্যবহার দেখে ফেন্সি হতাশ হয়ে তার মার দিকে তাকিয়ে বলতে থাকে, এটা কি হলো আম্মু? এত প্ল্যান করে এত কিছু করলাম, আর এই অনুভবটা দেখো, বউকে কিছু না বলে উপরে নিয়ে চলে গেল। এতটাই বউ পাগল হয়ে গেছে। এই মেয়ে নিশ্চিত জাদু করেছে অনুভবকে। আমি তো কি বলছিলাম কি, আমরা কত কিছুই তো করলাম, কিছুতেই তো কিছু হলো না। চল আমরা আমাদের দেশে ফিরে যাই। এখানে থাকার কোনো দরকার নেই, শুধু শুধু কোনো প্ল্যানই কাজ হবে না। এদিকে অনুভব তোবাকে রুমে নিয়ে এসে বসিয়ে দেয়। এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, তোটা সানি ছিল। আপনি সানি ভাইয়াকে চেনেন? দিশা আমাকে ওনার সব গল্পই বলেছে সেদিন রাতে। আমি বুঝতেই পেরেছি তুমি আসলে উত্তেজিত হয়ে তার হাত ধরেই জিজ্ঞেস করছিলে। কিন্তু ফেন্সি আপু যেভাবে বলল, মা তো রাগ করে রুমে চলে গেল, আমার সাথে কোনো কথাই বললো না। মার কথা ভেবো না, রাগ কমে গেলে সে আবার তোমার সাথে কথা বলবে, তোমাকে আবার আপন করে নেবে। আরে ফেন্সিকে আমি দেখছি। আর তখনই হঠাৎ করে অনুভবের ফোনটা বেজে ওঠে। অনুভব ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে কেউ একজন সালাম দিয়ে বলে, সরি, আপনি আমাকে চিনবেন না। আমি তো তুবার সাথে কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনি অনুমতি দেন তো। অল্প একটু কথা বলবো। তুবা আপনার স্ত্রী, আপনার অনুমতিবিহীন আমি তার সাথে কথা বলতে পারি না। তাই অনেক কষ্ট করে রনককে দিয়ে আপনার নম্বরটা জোগাড় করেছি। আমি কি কথা বলতে পারি একটু তুবার সাথে? অনুভব তুবার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, নাও কথা বলো, তোমার ফোন। তুবা অনুভবের মুখের দিকে তাকিয়ে থাকলে অনুভব আবার ইশারা দিয়ে ফোনটা নিতে বলে। ফোনটা কানে দেয়া মাত্রই ওপাশ থেকে শুনতে পায় সানির কণ্ঠস্বর। আর তখনই সানি বলতে থাকে, তুবা, কিছু মনে করো না, আমি তোমার হাজব্যান্ডের নম্বরে ফোন দিয়েছি শুধুমাত্র তোমার সাথে একটু কথা বলার জন্য। তখন আমি তোমাকে শপিং মলে করে উত্তর দিতে পারিনি। কোথায় ছিলাম আমি জানো তুবা? তোমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম। ঠিক তখন থেকে তোমাকে আমি খুবই পছন্দ করতাম, খুব ভালোবাসতাম তোমাকে। আমি তোমাকে এক মুহূর্তে না দেখলে যেন আমার দম বন্ধ হয়ে যেত। তাই সারাক্ষণই তোমাকে দেখার জন্য কত কিছু করতাম। এরই মধ্যে হঠাৎ আমি টের পাই মাঝে মাঝে আমার মাথায় প্রচণ্ড পেন হচ্ছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দেয়। এই কথা জানার পর বাবা আমাকে এখানে চিকিৎসা না করিয়ে এক প্রকার জবরদস্তি করে তার সাথে ইউএস নিয়ে যায়। সেখানে জানতে পারি আমার মাথায় একটা টিউমার, খুব দ্রুত ওখানে অপারেশন করতে হবে, এবং অপারেশনের পর হয়তোবা আমি আর বেঁচে নাও ফিরতে পারি। এক সময় শেষ সার্জারিতে হয়, আল্লাহর অশেষ সময়তে আমি বেঁচে যাই, কিন্তু হারিয়ে ফেলি আমার জীবন থেকে সব থেকে কাছের ভালো লাগা ভালোবাসা মানুষটাকে। এক সময় রনের কাছ থেকে জানতে পারি তোমার বিয়ে হয়ে গিয়েছে। অসহ্য কষ্ট আর যন্ত্রণাকে বুকে চেপে রেখে আর ফিরে আসিনি, কিন্তু কোনো এক এমার্জেন্সি কাজে আমাকে দেশে ফিরে আসতে হয়। আর এখানে এসে তোমার সাথে দেখা করার লোকটা সামনে রাখতে পারিনি, দূর থেকে দেখবো ভেবেই চলে যাচ্ছিলাম। কিন্তু নিয়তির কি খেলা, সেই তোমার সামনে এনেই আমাকে দাঁড় করালো। আমি চাইনি সামনে এসে তোমার জীবনে কোনো ঝড় সৃষ্টি করতে, তাই সেখান থেকে ওইভাবে চলে গিয়েছিলাম। এই কথাগুলো তোমাকে আমি বলতে চাইনি, কিন্তু বুকের ভেতর যে কষ্টটা সেটা চেপে রাখতে পারছি না। আজ আমি আবার ইউএস ফিরে যাচ্ছি। যাওয়ার আগে তোমাকে এই কথাগুলো আমার বলার ছিল। তুমি ভালো থাকো, সুখী হও, এই দোয়া করি। বলেই ফোনটা কেটে দেয় সানি। অনুভব রুমের মধ্যে প্রবেশ করেই দেখে ফোনটা কানেই। তুবার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। অনুভব এগিয়ে এসে তুবার হাত থেকে ফোনটা নেয়, আর তুবার সাথে সাথেই অনুভবকে জড়িয়ে ধরে। অনুভব তুবাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মাথাটা নেয় আর বলতে থাকে, আসলে আমাদের জীবনটাই অদ্ভুত। অনেক কিছু হয়তো আমাদের অজানায় থাকলেই ভালো হয়,
আমাদের মনকে বোঝাতে হয় যে আল্লাহ যা আমার জন্য রেখেছে সেটা যেভাবেই হোক আমারই হবে, আর যেটা আমার না সেটা কখনোই কোনোদিন আমার হবে না। এ কথাগুলো বলেই তুবাকে বুকের সাথে জড়িয়ে ধরে। আর তুবাও যেন বিশ্বস্ত এই বুকটা পেয়ে নিজেকে নিজেই বলে ওঠে, আসলে আমি অনেক ভাগ্যবতী আপনার মতো স্বামী পেয়ে। এ কথাগুলো বলেই সে তুবাকে তার বুকের সাথে আরো জড়িয়ে ধরে। তুবা যেন বিশ্বস্ত এই বুকটা পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করে, তাই সে মনে মনে বলে, আসলে আমি অনেক ভাগ্যবতী আপনার মতো স্বামী পেয়ে।